স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন তিনজন অতিথি, একজন একটু পরে এসে যুক্ত হবেন। আমার হাতে ডানে আছেন বক্ষব্যাধি এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল শাকুর খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ডেমোক্রেসি ড্যাশ বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ আল মামুন। আমার হাতে বামে আছেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ, মহাকাব্যিক জীবন। এমন এক ব্যক্তিত্বকে নিয়ে আমরা আজকে আলোচনা টেবিলে বসেছে, যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যদি আলোচনা করতে যাই এই স্বল্প পরিসরে কোনোভাবেই সম্ভব নয়। তার রাজনৈতিক জীবনে কিছুটা নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনার চেষ্টা করব। আলোচনা শুরু করতে চাই সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। তার রাজনৈতিক জীবনে নানা দিক নিয়ে আলোচনা করব। আলোচনাটা একেবারে এভাবে শুরু করতে চাই, আপনি আপনার কর্মজীবনে দীর্ঘদিন তাকে কাছ থেকে দেখেছেন, তার দিক নির্দেশনা পেয়েছেন। এই যে রাজনৈতিক একজন নেতার বাইরে দেশকে নিয়ে তার যে ভাবনা, দেশের মানুষকে নিয়ে তার যে সুদূর প্রসারী চিন্তা, এই জায়গাটিতে যদি একটু আপনি আলোচনা শুরু করতেন। ধন্যবাদ। সর্বপ্রথম ওনার বিধি আত্মার প্রতি আমার একেবারে আন্তরিক মন থেকে আমার দোয়া। আসলে জাতি আমার মনের থেকে বিশ্বাস একটা অভিভাবক হারালাম আমরা, এটা নিঃসন্দেহে। তো ওনাকে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। আমি সচিব যখন ছিলাম, আমি বড় জিনিস নিয়ে আলাপ করবো না, কারণ ওটা এখানে আরও জ্ঞানী লোক আছেন, ওনারা বলবেন। কিন্তু জাস্ট ওনার কমিটমেন্ট টু পিপুল, কয়েকটা ছোটোখাটো জিনিস বলি। আমি তখন আমি 91-এ ইনফরমেশনে, তখন আমি ডিজি, যে দেখি যে এই যে গার্ল চাইল্ড এডুকেশন, মেয়েদের শিক্ষার ব্যাপারে উনি যে অবৈতনিক করে দিলেন, এর উপরে এমফাসিস, এটা বিরাট ব্যাপার। আরেকটা প্রোগ্রাম তখন করেছিলেন, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, এটা অনেকে বোধহয় জানেন না। স্কুলে গেলে পরে ওই খাদ্য সাপ্লাই পেতেন। এগুলো তারপরে ধরেন, যেটা আমার কাছে খুব অবাক লাগলো, 2003-এ যখন আমি সচিব হলাম, আমি দেখি যে যৌতুকের বিরুদ্ধে মনে হয় উনি একেবারে জেহাদ ঘোষণা করছেন। একেবারে যেখানে প্রোগ্রাম হলে যৌতুকের বিরুদ্ধে থাকতেই হবে। আমি যখন লেবার সেক্রেটারি হলাম, ওনাকে সালাম, যেদিন জয়েন করবো ওনাকে সালাম দিতে গেলাম, ইউ নো হোয়াট দ্য ফার্স্ট থিং আমাকে বললেন যে, আচ্ছা গার্মেন্টসের মেয়েদের বেতন কত দেয়? আমি কনসার্ন এই যে প্রত্যেকটা মাইনর ছোটো সাধারণ লোকের ব্যাপারে ওনার চিন্তা। আমি এখন পার্সোনাল এক্সাম্পল থেকে বলছি। আমি হলাম পরে আমাকে বললেন যে, আমি বললাম যে ম্যাডাম কেউ এত দেয়, কেউ এত দেয়। বলে হ্যাঁ তাই দেয়, আপনি ইমিডিয়েটলি করবেন, একটা মিনিমাম ওয়েজ করে বেতনটা যেন একটা ফেয়ার স্যালারি হয়, ব্যাপারে স্টেপ নেবেন। আমি ইউথ অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি ছিলাম। তো ইউথের একটা মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আছে, এটা জেনারেল জিয়া শহীদ প্রেসিডেন্ট এটাকে ফান্ডটা দিয়ে গেছিলেন। তো উনি জানতেন, উনি বললেন যে আপনারা কত ইন্টারেস্টে দেন? তাই আমি বললাম যে 18%। তো উনি বললেন যে এটা অনেক বেশি, এটা কমানো যায় না? আনফর্চুনেটলি এদেশ তো মূর্খের দেশ, এগুলোতে ভোট পাওয়া যায় না। ভোট পাওয়া যায় অমুকের ব্রিজ, অমুকের রাস্তা, কিন্তু আপনি এটার ইম্প্যাক্টটা চিন্তা করেন। সাধারণ এমন প্রত্যেকটাই হয়েছে। মাইক্রো ক্রেডিটটা 10% নিয়ে আসা, ভিত্তির যে জায়গাগুলো, লেবারে ওইটা মিনিমাম ওয়েজ আমরা করে দিলাম 2006-এ, আপনি জানেন গার্মেন্টসের। এখন এটা একটা বোর্ড হয়ে গেছে, এখন তো অটোমেটিক এটা রিভাইজ হচ্ছে, বাড়তেছে। আপনি ধরেন যে অনেকে গাছ লাগানোটা, যারা নর্থ বেঙ্গলে যারা গিয়েছেন এই 90-র আগে, এটা মরুভূমি হয়ে যাচ্ছিল, আপনি এখন যান চারিদিকে সবুজ হয়ে গেছে। তো এখন সোশ্যাল এই যে ওনার অ্যাটেনশন। আরেকটা জিনিস যেটা আমি বলবো ওনাকে, যেটা আমার খুব ভালো লাগতো, উনি যখন এই ক্যাবিনেট মিটিংয়ে দেখতাম, উনি শুনতেন সবার কথা এবং সিদ্ধান্তটা নেওয়ার আগে অন্যদের ওপিনিয়নটা উনি নিয়ে নিতেন। আমি বেশ আমাকে চুপ করে শুনতেন, কোনো কথা বলতেন না, একদম চুপ করে শুনতেন। এই মন্ত্রী এটা বললেন, অমুক মন্ত্রী এটা বললেন, চুপ করে শুনতেন। শুনে উনি আবার অন্য কারো কাছে ওপিনিয়ন নিয়ে নিতেন, ইনক্লুডিং ব্যুরোক্র্যাটস, নিয়ে উনি ওনার সিদ্ধান্তটা দিতেন। অর্থাৎ জেনে আরও বলি, একবার একটা প্রোগ্রামে একটা ইংরেজি বক্তৃতা ছিল, বেশ কঠিন কিছু শব্দ ছিল, বেশ কঠিন শব্দ। আমি দেখলাম চমৎকারভাবে উনি বলে গেলেন। তা আমি পিএসএ জিজ্ঞেস করলাম, এই এত সুন্দরভাবে কেমনে বললেন? 35 বার উনি বাসায় এটা কোনো কিছু উনি ক্যাজুয়ালি করেননি। এটা ম্যাটার অফ দেশের ইন্টারেস্টের ব্যাপার। ওখানে অ্যাম্বাসেডার ছিল, থরলি প্রিপেয়ার্ড এবং লাস্ট যেটা বলবো, অনেক কথাই বলার আছে, লাস্ট যেটা বলবো সেটা এরাও সবাই বলবেন,
অসাধারণ ভদ্রতা এবং যেটাকে ইংরেজিতে বলে ভেরি গুড আপব্রিঙ্গিং। আপনি দেখেন মানে নওয়াজ মানে আগের যিনি প্রধানমন্ত্রী কি ভাষায়, জি এই জায়গাটি নিয়ে পরে আবার একেবারে বিস্তারিত আলোচনা করব। ডাক্তার আব্দুস শাকুর খান, আপনি এক সময় তার যে চিকিৎসকদের যে বোর্ড ছিল সেই বোর্ডে ছিলেন, আপনার কাছে প্রশ্নটা আমি এইভাবে রাখতে চাই, মানে এই যে আমাদের একজন নেত্রী, দেশ নেত্রী, তাকে সঠিক সময়ে আমরা সঠিক চিকিৎসা দিতে পারলাম না, এই আক্ষেপ তো নিঃসন্দেহে আমাদের আজীবন পোড়াবে। ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার হচ্ছে তার সুচিকিৎসা নিশ্চিত করা। আমরা নিশ্চয়ই মনে করলে খুব নিকট অতীতেই দেখব যে বেগম খালেদা জিয়া যখন অন্যায়ভাবে অন্তরীণ থাকলেন, তার পরবর্তীতে অন্তরীণ অবস্থায় একজন কারাগারে বন্দী কিন্তু সর্বোচ্চ রাইট রাখে তার যে ধরনের চিকিৎসা প্রাপ্য সেই চিকিৎসাগুলো উনি পাবেন, এটাই স্বতঃসিদ্ধ ব্যাপার। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে ক্ষোভের সাথে আমরা দেখলাম যে উনি অনেকগুলো অসুখে আগে থাকতে যেগুলো আক্রান্ত ছিলেন সেগুলোর যে ধরনের মেডিকেশন, চেক আপ এবং ফলো আপ দরকার ছিল সেখানে অনেক ব্যত্যয় ঘটেছে। সেটা আমার পক্ষ থেকে না বললেও গোটা জাতি অবলোকন করেছে। কারণ উনি এমন একজন ব্যক্তিত্ব, অনুসরণীয় ব্যক্তিত্ব, তার সম্বন্ধে বিভিন্ন বিশেষণ দিয়ে আমার মতো ক্ষুদ্র মানুষ বেশি কিছু বলবো না, কিন্তু আমার দৃষ্টি ছিল ওনার উপর অনেক রকম। মূলত আমি ওনাকে দূর থেকেই বেশি দেখেছি। একজন নাগরিক বা সচেতন নাগরিক হিসেবে যেভাবে দেখা, সেটাই আমার প্রথম দেখা হলো। আমি দেখলাম যে তার চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত রাইট তার ছিল, ইভেন কারাবন্দি থাকা অবস্থায় যে রাইটগুলো ছিল সেগুলো ভঙ্গ করা হয়েছে। পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর হলেও সেখানেও যে ধরনের বোর্ড আশা করা হয়েছিল, যে ধরনের চিকিৎসা এবং ফলো আপ দেওয়ার কথা ছিল, তার অনেকগুলো ক্রনিক ডিজিজ ছিল আমরা জানতাম, কিন্তু সেগুলো সেভাবে হয়নি। ফলে যেটা হলো সেটা কিন্তু আমাদের কাছে সবার কাছে পরিষ্কার হলো যে মানুষটি যখন বন্দী হলেন তখন যে শারীরিক অবস্থা নিয়ে উনি বন্দী হলেন তাকে আমরা কিছুদিনের মধ্যেই দেখলাম যে উনি অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অপারগ হয়ে গেলেন। আর একটা বিশেষ বিষয় আমার জীবনের জন্য অন্যতম স্মরণীয়, যে কোভিডকালীন সময় আমার খুব নিকট থেকে সেবা দেওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন। এবং আমি সেই সময়টায় দেখেছি যে অনেক ধরনের লিমিটেশনস ছিল টু গেট দ্য প্রপার ট্রিটমেন্ট, প্রপার অ্যাটেনশন। তার মধ্যে আমরা যারা কতিপয় ছিলাম তারা কিন্তু নিজেদেরকে অনেক রকমভাবে সামাল দিয়ে আমরা তার চিকিৎসা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা অনেক কিছুর অভাবও বোধ করেছিলাম। আল্লাহর ইচ্ছায় ওই সময় কোভিড এবং কোভিড পরবর্তী যে ধরনের কমপ্লিকেশনসগুলো হয়েছে সেটা আপনারা আপনাদের টেলিভিশনে বা বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেছেন। সে সময় অনেক ধরনের প্রতিকূলতা ফেস করে আমরা এগিয়ে গিয়েছিলাম তার চিকিৎসার দিকে। আমরা দেখলাম যে মানুষটি যে অবস্থায় কারাগারে গেলেন, কোভিডকালীন সময় যখন সরাসরি দেখার সুযোগ হলো তখন দেখা গেল তার মধ্যে শারীরিক জটিলতা, রোগের জটিলতা অনেক বেড়েছে। এর পিছনে অনেক ধরনের কারণের মধ্যে একটি কারণ হলো সঠিক সময় সঠিক ব্যবস্থাটা তার প্রতি না নেওয়া। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ওখানে বোর্ড করতাম। আমার ওই কোভিডকালীন সময় অনেকবার আমরা বোর্ড করেছি, তার চিকিৎসায় গিয়েছি। আমরা অনেক সময় অনুভব করেছি তার মতো একটা ব্যক্তি যেহেতু মাল্টিপল প্রবলেমে ভুগছেন, আমরা বলবো মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা দিচ্ছিলাম, কিন্তু আমাদের তো কিছু সীমাবদ্ধতা ছিল এবং তার রাইট ছিল দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করা। আপনারা নিশ্চয়ই মনে করলে দেখবেন ওই সময় বিভিন্নভাবে বিভিন্ন তরফ থেকে আবেদন করা হয়েছিল, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। আরেকটি কথা আমার না বললেই নয়, যে এই যে মহান ব্যক্তিত্ব যিনি আমাদের কাছ থেকে চলে গেলেন, কিন্তু তিনি আমাদের জন্য অনেক ধরনের নিদর্শন রেখে গেছেন। তার মধ্যে একটি আমি চিকিৎসক হিসেবে বলবো, উনি কিন্তু সম্পূর্ণভাবে আস্থা নিয়ে আমরা যে দেশের চিকিৎসকরা চিকিৎসা দিতাম সেটার প্রতি উনি অনেক আস্থা নিয়ে সেটা গ্রহণ করতেন এবং আমাদেরকে সহযোগিতা করতেন। কোনো সময়ের জন্য তাকে দেখিনি তিনি নিজের থেকে বলছেন যে এই চিকিৎসার থেকে আমাকে বিদেশে নিয়ে যাও। উনি ব্যক্তি হিসেবে কখনো কিন্তু দাবি করেননি, এটা আমি উল্লেখ করব। লাস্ট একটা কথা বলে আমার এই পর্যায়ের কথা শেষ করব। অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব অনেকেই থাকে, কিন্তু উনি এমনভাবে অনুসরণীয়, আমি ছাত্র জীবনে তাকে দূর থেকে দেখেছি, পরবর্তীতে দেখেছি এবং বিভিন্ন ক্রিয়াকল্পে তাকে দেখলাম। তার ব্যক্তিত্ব এবং তার যে চাল চলন, কথাবার্তা, এবং উনি বেশি শুনতেন, কম বলতেন, যা বলতেন খুব কাজের কথা বলতেন। এখান থেকে কিন্তু আমাদের জন্য একটা মেসেজ আসে, ব্যক্তি কখনো চিরস্থায়ী হয় না, ব্যক্তি চলে যায়, কিন্তু তার ব্যক্তিত্ব, তার কার্যকলাপ, তার গুণাবলী আমরা যদি ধারণ করতে পারি তাহলে তার আত্মা শান্তি পাবে এবং বাংলাদেশের মানুষ নিশ্চয়ই তার এই অবয়বে আমার চাল চলনে উপকৃত হবে। আবার আপনার কাছে আসবো।
স্টুডিওতে স্বাগত জানাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আপনাকে। যে আলোচনাটা করছিলাম, এই যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলে এবং সবশেষ যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে তিনি অভিভাবকের এক ধরনের ভূমিকা রেখেছেন। এই যে মানে শুধু বিএনপি তো দলীয়ভাবে না, কোন গুণে আসলে বেগম খালেদা জিয়া সবার অভিভাবক হয়ে উঠলেন? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের বিচক্ষণ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দর্শক শ্রোতা যারা শুনছেন দেখছেন তাদেরকে অভিনন্দন। বেগম জিয়া বলেই বেগম জিয়া হয়ে উঠতে পেরেছেন। অন্যের পক্ষে এটা কতটা সম্ভব ছিল সেটা আলোচনা সাপেক্ষ। বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে বিএনপির দায়িত্ব নিলেন, প্রাথমিক সদস্য হলেন, মানে ধারাবাহিকভাবে চেয়ারপারসনের দায়িত্ব নিলেন, ওই সময়গুলোতে আমরা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। আমি ছাত্র দলের সভাপতি, আমি চেয়ারপারসন। যে কোনো কারণে হোক এই ইতিহাস খ্যাত মানুষটার কাছাকাছি থেকে যেসব জিনিস আমি লক্ষ্য করেছি, সেটি বাঙালিদের চরিত্রের মধ্যে, আমি নিজেও বাঙালি তো, যে স্পর্শকাতর বিষয়, সে যা না অন্যে সেটা হোক, এটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না। বিভিন্ন ক্ষেত্রে দেখবেন বেগম খালেদা জিয়া ধারাবাহিকভাবে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছাইছেন। তিনি রাজনীতির মানুষ ছিলেন না, কিন্তু রাজনীতির সব থেকে মানে বিচক্ষণ ব্যক্তিটি, যিনি, যাকেও আবার ব্যাখ্যা করা হয়েছে মানে রাজনীতি ইতিহাসে, তিনিও রাজনীতির লোক না, সেটা শহীদ জিয়া রহমান। মানে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজকর্মী, যে যেখানেই থাক না কেন, সে তার ঊর্ধ্বে যেতে পারে বলে আমার কাছে মানে এই দুইজন মানুষের দিকে মনে হয়। যেমন শহীদ জিয়া রহমান যেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত ওই সময় যারা রাজনীতিবিদ ছিলেন, মৌলানা ভাসানী থেকে শুরু করে শেখ মুজিব বা অন্য অলিহাদ সাহেব বা একজনের মাথায় এটা কাজ করে না, এই যে এখন স্বাধীনতা ঘোষণা দরকার, মানে এইক্ষণেই দরকার। পাকিস্তানের আক্রমণ করেছে, বিচ্ছিন্ন হয়েছে সবকিছু। পাকিস্তানে তো আমাদের বিচ্ছিন্ন করার জন্যই তো আক্রমণ করেছিল, কিন্তু ওই ঘোষণায় আবার সবাইকে সংগঠিত করেছে। তাহলে এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত উনি হঠাৎ করে দিয়েছেন, এ যদি কেউ ব্যাখ্যা করে তাহলেও আমি বলবো যে হঠাৎ করে একটা মহামানবের পরিচয়, তার সংস্পর্শে উনি ছিলেন। উনি দুটি মাসুম বাচ্চাকে নিয়ে স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানি কারাগারে বন্দী, পালায় যাননি কিন্তু। আর আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ, একাতে সবার প্রতি সম্মান রেখে বলছে, তারা তখন মনে করেছে পালিয়ে যাওয়াটাই হচ্ছে বিচক্ষণতার লক্ষণ, মানে ফরফ্রন্ট। আমি এই জায়গাটায় আসলাম এই কারণে, বেগম যে ওখান থেকে যে পাঠটা নিলেন, অর্থাৎ পরিস্থিতির মুখোমুখি হওয়া, এবং এই মুখোমুখিতে যেমন 7 নভেম্বরে যে কোনো সময় যে কোনো পরিণতি হতে পারত। 71-এর কথা বাদই দিলাম, তিনি কিন্তু সেই সময়ও মানে সেই জিয়া রহমানের পাশে শক্ত মানবীয় হিসাবেই, এই জায়গাটা থেকে আবার পরে একটু আপনার কাছ থেকে একটু আলোচনায় আসবো। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এই যে শামসুজ্জামান দুদু কিছুটা বলছেন, এবং আজকে সবগুলো মানে যোগাযোগ মাধ্যমে তো বটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে এভাবে এসেছে একজন গৃহবধূ থেকে কিভাবে তিনি ইতিহাসের দৃঢ়চেতা নেত্রী হয়ে ওঠেন, এবং সবগুলো যোগাযোগ মাধ্যমে এখন এক ধরনের শোকের ক্যাম্পাস। এই জায়গাটিতে যদি আপনি বলতেন। আমি প্রথমে ওনার রুহের মাগফিরাত কামনা করি, এবং আসলে আমি ওনাদের সবার বয়সে অনেক ছোট, আমার যতটুকু পড়ার জ্ঞান সেখান থেকে বরং একটু পার্সপেক্টিভটা দেখার চেষ্টা করবো একজন তরুণ হিসেবে। আমরা কীভাবে দেখলাম, ওনারা একদম কাছ থেকে দেখেছেন, অভিজ্ঞতা থেকে। আমি 4টা জিনিস আপনার প্রথম পর্বে একটু হাইলাইট করতে চাই। প্রক্রিয়াটা দুদুভাই যেটা বলেন শুরু করেছিলেন, এবং একজন গৃহবধূ ওইটা থেকে আসলেন এবং ডেটগুলো উনি বলেছেন। আমি 4টা জিনিস বলতে চাই। প্রথম হচ্ছে যে গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়ার যে যুদ্ধ,
সেটা ওই যে চট্টগ্রাম থেকে পালিয়ে আসে, যেটা দুদু ভাই একটু টাচ করলেন, যে জুলাই মাসে যখন গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বা গৃহে অন্তরীণ হওয়ার আগ পর্যন্ত, এটা ওনার প্রথম শিক্ষা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যদি দেখেন যে ৭৫-এর পরবর্তী সময়ে বিএনপি বহুদলীয় গণতন্ত্র চালু করেছে, এটা আরেকটা মাইলস্টোন ওনার জন্য, যেটা দুদু ভাই একটু টাচ করলেন, আমি একটু স্মরণ করিয়ে দিলাম। উনি কাছ থেকে দেখেছেন জিয়াউর রহমানকে, যে গণতন্ত্রের জন্য আর ইনক্লুসিভ পলিটিক্স, যেটা সুজয় ভাই একটু টাচ করলেন, যে সবাইকে নিয়ে সবার শালীনতা ভদ্রতার জায়গাটা। আরেকটা হচ্ছে যে যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে কিভাবে হয়ে উঠলেন, যে 86-কে দুদুবের সামনে এটা আমার বলাটা অধ্যত্বপূর্ণ আচরণ, বাট যেহেতু আমি বলছি যে আমার পড়ার জ্ঞান থেকে, যে 86-এর ওই সিদ্ধান্তটাই কিন্তু মূল, এবং পরবর্তীতে 87-এ এরশাদ হটাও এই একটা শব্দ আপসীনতার চূড়ান্ত জায়গাটায় ওনাকে নিয়ে গিয়েছিলেন। তারপরে আরেকটা আমরা দেখি যে ক্রান্তি লগ্নে জিয়া পরিবারের অবদান ৭৫-এর পরে এক ধরনের, আবার যখন জাতি সবচেয়ে একটা বাজে সময় অতিক্রম করছে এরশাদ শাসন আমলে, এবং একটা দুরভিসন্ধি প্রথম থেকে ছিল যে সাত্তারকে না, যেন খালেদা জিয়া না আসতে পারে, কোনোভাবে সাত্তার কার্ড খেলা, এবং সেটাতে যখন ব্যর্থ হলো তখন চেষ্টা করেছে বারবার জেলে নিয়ে গিয়ে কোনোভাবে তার পথকে রোধ করা। কিন্তু 86-এ যখন সব দল ভুল সিদ্ধান্ত নিল, আমি তখন প্রধান দলগুলোর কথা বলছি, সেটা আজকে জামাত হোক বা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হোক, তখন কিন্তু উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং যে কারণে এই যে একটা দল তার নেতৃত্বে, তার এই 9 বছরের নেতৃত্বে একটা রাষ্ট্র ক্ষমতায় আসলো, অবশ্যই দুদুভাইরা তখন ওনার সারথি ছিলেন, কিন্তু তার এই যে দুটো মাইলস্টোনের কথা আমি বললাম, এটার সাথে যোগ হয়েছে যে আপসের নেতৃত্বের জায়গাটা। আমরা ছবিগুলো যেগুলো দেখি, বা আমার যখন রিসার্চ করেছি আমি, তখন যে রাস্তায় মাইকে স্যান্ডেল পরে চপ্পল, এই মানুষ পটের এই ছবিগুলোই কিন্তু মানুষের মনে দোলা দিয়েছিল। যখন একটি দল মন্ত্রিত্বের তালিকা পর্যন্ত নির্ধারণ করেছে 91-এ, তখন কিন্তু কার্ড উল্টে পুরো ক্ষমতা এসছেন খালেদা জিয়া। এবং আমি বোধহয় ছোট করছি না কোনো বিএনপির কোনো নেতাকে, অনেক বড় বড় নেতা তার কাছ থেকে দূরে সরে গেছেন। ওই যে বললাম ডিসেম্বর, ওই যে বললাম ৭৫, বা দূরে সরে যাওয়ার পরেও একেবারে শক্ত হাতে ধরে রাখা, এবং একজন স্বামীহারা একজন মহিলা, যিনি কোনোভাবেই আসার ইচ্ছাই ছিল না রাজনীতিতে, অনেক নেতা বুঝিয়ে শুনিয়ে দলকে রক্ষার কারণে এসেছেন, 9 বছরের মধ্যে দলকে ক্ষমতায় উনি আনতে পেরেছেন, এটা একটা। আরেকটা জিনিস, আমরা তো নির্যাতনের জায়গাগুলো আরো আলোচনা করবো, কিন্তু আরেকটা জিনিস দেখেন যে একজন নেত্রী একটা স্বৈরাচারকে হটিয়েছে, আবার একটা ফেসিবাদের উৎখাত করেছে। এটা বোধহয় বিশ্বের ইতিহাসে কোনো নেতার ভাগ্যে দ্বিতীয়বার জুটবে কিনা, সেটাও কিন্তু একটা বড় ঘটনা। সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, আপনি প্রথম পর্বে কিছুটা ওইদিকে যাচ্ছিলেন, এই জায়গাটাই একটু আলোচনা করতে চাই। বলছিলেন যে তিনি কখনো প্রতিহিংসা পরায়ণ, বিদ্বেষমূলক কখনো কারোর প্রতি, এটা তো সহজ, আমি কয়েকটা উদাহরণ দিতে পারি। একটা ইন্টারেস্টিং উদাহরণ দেবো পরে, তার আগে বলে নিয়ে আপনি চিন্তা করেন, কম কষ্ট তো অপমান তো তাকে করা হয়নি, বিশেষ করে শেষ সময়টায়, শেষ সময় গত পুরো 15 বছরে যেভাবে তাকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো, তাকে কি অশ্রাব্য ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী এই যে পার্লামেন্টের মতন জায়গায় যে ভাষায় বলেছে, আমি এগুলো উল্লেখ করতে চাই না, বিচারের নামে যে প্রহসন, না বিচারের নামে প্রহসনটা বাদ দিই, পার্সোনাল লেভেলে অত্যন্ত নোংরা কথাবার্তা, মানে আপনি ইউটিউবে গেলে এখন পাওয়া যায়। এটা তো খুব বলতে পারতেন উনি। একবার উনি বললেন বের করে দিলাম বাসার থেকে, আমি শুনেছি 10-এ হাসিনার একটা বক্তব্য। কিন্তু বেগম খালেদা জিয়া 5ই আগস্টের পরে একটা শব্দ উচ্চারণ করেননি, উনিও না। এবং আমি অত্যন্ত আনন্দিত যে ওনার আমার বর্তমান যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও কোনো একটা শব্দ উচ্চারণ করেননি শেখ হাসিনা বা কোনো তার ফ্যামিলি কারো সম্বন্ধে। তারা কি করেছে আপনারা দেখেছেন। এটা একটা এটার কারণটা বোধ হয় ইংরেজিতে বলে ভেরি গুড আপব্রিঙ্গিং, মানে খুব ভালো আপব্রিঙ্গিংয়ের জন্য এটা হয়েছে, আর কোনো মানে কারণ নেই। নাহলে এটা কন্ট্রোলে রাখাটা খুব ডিফিকাল্ট, কারণ যেভাবে তাকে অপমান করা হয়েছে। আর এই টলারেন্স রাজনীতির কথা বললেন, এটা আমি অনেক উদাহরণ দিতে পারবো। আমার তো বেটার পারবে দুদু, সে আমাকে একটা মজার ঘটনা বলছিল, ওটা আমি অনুরোধ করবো বলতে। খুব মজার একটা ঘটনা বলছিল আমাকে। আপনারা জানেন যে, অনেকেই জানেন যে কমরেড আব্দুল হক ছিলেন বাম রাজনীতির একজন একেবারে লেজেন্ডারি ফিগার। উনি তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ ছিলেন, তার উপরে হুলিয়া, মানে একেবারে ধরা দিতে পারলে বোধ হয় 20 না 40,000 টাকা পুরস্কারও ছিল। তো আমি যেভাবেই হোক ওনার সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম, কমরেড আব্দুল হকের সাথে। তো 95-এ উনি তখন মোহাম্মদপুরে একটা ক্লিনিকে ভর্তি, মানে খুবই অসুস্থ। ফরিদা হাসান ছিলেন না, আপনারা যা অনেকে বোধ হয় নামে শুনছেন থাকবেন, বেগম খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ ছিলেন উনি। তিনি একমাত্র
মহিলা ওনার সঙ্গে ছিলেন যে হ্যাঁ। নাম ধরে মানে পুতুল নাম কিন্তু ম্যাডাম হ্যাঁ, ডাক্তার, হ্যাঁ, ডাক্তার পারতেন। উনি ডাক্তার। তো আমার সাথে বা ঘনিষ্ঠ ছিলেন। ফরিদ হাসান আমার ডাকছে, তো আমার তুই করে বলতে শোন, পিএম আমাকে বলছে না যে হক ভাই অসুস্থ। তা আমি প্রথমত বললাম যে আমি কেমনে জানবো, আমি তো নামে চিনি, মিশা ফালতু কথা বাদ দে। পিএম আমারে বলছে সুজা আছে না মাসকমের ডিজি, ও যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আমার তো ভাবছি চাকরিটাই চলে গেল, কারণ যার আন্ডারগ্রাউন্ড পার্টি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কিন্তু টলারেন্সটা দেখেন যায়ও তো নাই, বরং উনি তা বললো যে উনি ওনার টোটাল ট্রিটমেন্ট ইনক্লুডিং বিদেশের ট্রিপের অ্যারেঞ্জ করবেন। তা এটা কত বড় একটা ম্যাগনামিনিটি। হক ভাই রাজি হন নাই সেটা অন্য জিনিস। আমি হক ভাইয়ের কাছে যে বললাম, হক ভাই বললেন যে না, আমি তো সরকারের কাছ থেকে কোনো বেনিফিট নিতে পারি না, কিন্তু কেননা যুদ্ধই করতেছেন সরকারের বিরুদ্ধে, উনি তো আর্মড স্ট্রাগল করতেছেন, কোনো ইয়ে না। কিন্তু আপনি বেগম খালেদা জিয়ার ম্যাগনামিনিটি চিন্তা করেন, তার একেবারে সিরিয়াস মানে রাজনৈতিক কি বলবো প্রতিপক্ষ, সেখানেও ওনার ম্যাগনামিনিটিটা আপনি দেখেন, এটা কিন্তু রিয়েলি মানে রিয়েলি রেয়ার। আর যে বললাম এই যে ভাষা, এবং আপনাকে আমি আরো বলি, আমি ইচ্ছার পরে 5 আগস্ট পরে তো ওনার সাথে আমার মানে সালাম দিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। প্রাইভেট লেভেলেও যদি কেউ কোনো বিরূপ কথা বলতে গেলেই উনি তো খুব ভদ্র, এমনি তো মুখে একটু চাহনিটা দিলেই চুপ, মানে টলারেটই করতেন না কোনো এটা কিন্তু একটা অসাধারণ কোয়ালিটি। কিন্তু রেয়ার বাঙালি, আমরা পরের গালাগালি করব না, এটা তো ঠিক হয় না আর কি, আমাদের চরিত্রে নাই। আবার আপনার কাছে আসবো ডাক্তার আব্দুস শাকুর খান। কিছুক্ষণ আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে খুব কাছ থেকে চিকিৎসা দিয়েছেন একজন নার্সের একটি স্ট্যাটাস পড়ছিলাম, আমি খুবই আবেগঘন একটি স্ট্যাটাস, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এই যে আবেগের জায়গাটুকু, যে এত বড় একজন মানুষ, কিন্তু তিনি যখন মানে তাকে চিকিৎসা দিতে গেছেন, তার যে মানবিকতা বোধ, তার যে মমত্ব বোধ, এই জায়গাটি আপনিও তো তাকে খুব কাছ থেকে চিকিৎসা দেওয়ার দুর্লভ সুযোগ হয়েছিল, এই জায়গাটি একটু বলতেন। এবং আপনি তখন কিছুটা বলছিলেন যে বারবার তাকে কিন্তু পরিবারের পক্ষ থেকেও বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছে, সেটি বারবার প্রত্যাখ্যাত হয়েছে। হ্যাঁ, আসলে যে কথাটা বললেন, এই ধরনের মুহূর্ত অনেকগুলোই এসছে, অনেক আবেগ ঘন। আমার বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যে কথাগুলো আমার খুব মনে পড়ে, বারবার মনে পড়ে, সেটা হলো আমি যখন ওনাকে কোভিডকালীন সময় বারবার ভিজিট করতাম ওনার বাসায়, পরবর্তীতে এভার কেয়ারে, বিশেষ করে বাসায় যখন করতাম, তখন কিন্তু উনি খুব অসুস্থ ছিলেন, প্রতিদিনই একটু থেকে আর একটু বেশি অসুস্থ হচ্ছিলেন। কিন্তু আমার মনে পড়ে সেটা রমজান মাস ছিল। উনি সবসময় একটা জিনিস খুব পছন্দ করতেন, উনি আমাদের কাছ থেকে শুনতেন, কথা বললাম সবসময় উনি কম বলতেন, কিন্তু আমাদের যে পরামর্শগুলো থাকতো উনি ভালো করে বুঝে নিয়ে ওটা পালন করতেন। এবং কখনোই আমাদেরকে সন্ধ্যার পরে আমরা যখন যেতাম, আমাদেরকে কিছু না খাইয়ে উনি উঠতে দিতেন না, এটা একটা বিশেষ ব্যাপার। আবার অনেক দিনই দেখেছি বাসায় এসেছি, তারপরে দেখি ওনার তরফ থেকে উনি বলেছেন যে এদের বাসায়, ডাক্তারদের বাসায় খেজুর পাঠিয়ে দিও, আমি খেজুর গ্রহণ করেছি। উনি যখন অনেক অসুস্থ, তখনও ওনার তরফ থেকে একটা, আমি বলবো আমি এটাকে খুব সংরক্ষণ করে রেখেছি, উনি গিফট পাঠিয়েছেন ক্রোকারি সেট। তো এই জিনিসগুলো আমাকে খুব আবেগতাড়িত করেছে। আর একটা বিষয় হলো, মানুষ যখন অত্যন্ত অসুস্থ থাকে, বিশেষ করে অক্সিজেন ডিপেন্ডেন্ট থাকে, তখন কিন্তু প্রত্যেকটা রোগীকে আমাদের দেখার সুযোগ হয়। আমি রেসপিরেটরি ফিজিশিয়ান, আমি দেখি সেটা বোধহয় দুনিয়ার সবচেয়ে একটা খারাপ সময়, যে এত বাতাস পৃথিবীর, কিন্তু আমি বাতাসটা ঠিকভাবে নিতে পারছি না। এই মুহূর্ত কিন্তু তার ছিল। তার দুটো লাংস থেকে আমরা ড্রেন করতাম, আমরা তাকে অক্সিজেন সাপ্লিমেন্ট অনেক দিয়েছি, কিন্তু এক সময়ের জন্য আমি কিন্তু ওনাকে কখনো কাহিল, মানে একেবারে হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, আমি তার মধ্যে হতাশা দেখিনি। অত্যন্ত দৃঢ়চিত্তের মানুষ উনি অত্যন্ত, আমি বলবো যে ধৈর্যশীল, অত্যন্ত সংযমশীল, এবং অত্যন্ত, আমি বলবো একজন ভালো পেশেন্ট আমরা যাদেরকে বলি, যে আমাদের কথা, আমাদের ওষুধ যেভাবে গ্রহণ করেছেন, সেটা আমাকে অভিভূত করেছে। একটি কথা আমি বলবো, আমি চিকিৎসক হিসাবে ওনার সান্নিধ্যে এসেছি, কিন্তু আমি যখন ছাত্র ছিলাম, আমি তারপরে যখন ডাক্তার হলাম, তার পরবর্তীতে পেশায় ঢুকলাম, আমি কিন্তু ওনাকে অনেক ব্যাপারে লক্ষ্য করতাম, কারণ আদর্শিক একটা ব্যাপার ছিল। আমি তার মধ্যে যে গুণাবলীগুলো দেখেছি সেগুলো এখানে বলে শেষ করা যাবে না, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, একজন সিম্পলি গৃহবধূ, উনি কি করে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে শুধুমাত্র একটি দলের উনি অ্যাসেট হননি, কিন্তু ওনাকে যে যথার্থই বলা হয় দেশনেত্রী,
ওনার মধ্যে একটা স্টেটসম্যানশিপ ডেভেলপ করলো। উনি জীবনে ওনার কোনো নির্বাচনে উনি হারেননি। উনি কেমন যেন সকল এই জাতিগত মানে ঐক্য থাকার একটা প্রতীক হচ্ছেন উনি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে গেছেন উনি। ওনাকে যদি বলা হয় উনি শুধুমাত্র বিএনপির সম্পদ, আমি সাংঘাতিক রকমভাবে এখানে আপত্তি জানাবো। কারণ হচ্ছে উনি এমনভাবে গড়ে উঠেছেন, ওনার আদর্শ এমনভাবে আমাদেরকে দেখিয়েছেন, ওনার চাল চলন কথাবার্তা এমনভাবে উনি করেছেন যেটা ওনাকে স্টেটসম্যানশিপ এর মধ্যে নিয়ে গেছে। ওনার আদর্শ দলের মধ্যে থাকেন, দল থেকে দলে গেছে। ওনার আদর্শ ব্যক্তি গোষ্ঠী কোনো বাউন্ডারি মানেনি। আমার তো মনে হয় দেশের বাউন্ডারি পেরিয়ে বিদেশেও অনুকরণীয় দৃষ্টান্ত উনি রেখে গেছেন। নিশ্চয়ই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি তার এই আদর্শ, তার সেই স্টেটসম্যানশিপ, তার দেশ পরিচালনা এবং তার যে বিভিন্ন বিষয় একেবারে আপোষহীন বলতে আমি যেটা বুঝি, অন্যায়ের সাথে উনি কোনো আপোষ করেননি, উনি অত্যাচারিত হয়েও আপোষ করেননি, উনি সর্বরকম জুলুম সহ্য করেও আপোষ করেননি, উনি দেশের মাটি ছাড়েননি। উনি বলে গেছেন এই দেশে আমার জন্ম, এই দেশই আমার সব। এবং দেখেন এই দেশ ক্ষণিকের জন্য উনি নানান রকম নির্যাতনের মধ্যে পড়েও কিন্তু উনি দেশ ছাড়েননি। এই দেশেই তার মৃত্যু হলো। আমার দুঃখ হলো আমরা এমন একটা সময় এখন পার করছি, এই সময় এরকম একটা ব্যক্তির আমাদের খুব বিশেষ প্রয়োজন ছিল। এই জায়গা থেকে একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করব। শামসুজ্জামান দুদু, আপনি শুরুতে বলছিলেন কিছুটা এই যে ৭১ এবং পরে যখনই ইতিহাসের কোনো বাকবদলে কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি দাঁড়িয়েছেন এবং সেই পরিস্থিতি মোকাবেলা করেছেন। তার আগে ছোট্ট দুটো কথা বলে নিই। একটি হচ্ছে তার নেতৃত্বের প্রতি, তার বিরুদ্ধচারণ যারা করেছে বা বিপক্ষের মানুষ আছে, তার ব্যক্তিগত বিষয়গুলো এমনভাবে সামনে নিয়ে আনা হয়েছে শিক্ষার প্রশ্নে বা অন্যান্য প্রসঙ্গে, যেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু সেটাকে প্রাধান্য দিয়েছে। যেমন আমি ছোট্ট একটা কথা বলি, মৌলানা ভাসানী এদেশের নেতার নেতা তৈরি করার কারিগর। তার যদি আপনি শিক্ষা বা অন্যান্য প্রাতিষ্ঠানিক বিষয়গুলো সামনে নিয়ে আসেন তাহলে তাকে ছোট করা হবে। তিনি মহামানব। ঠিক এইরকম একজন মানুষ আছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তার শিক্ষা শুধু সমৃদ্ধশালী না, অনেকের থেকে অনেক অগ্রসরমান বলেই তিনি মানুষের অনুভূতিটা বুঝতে পেরেছিলেন। এবং বুঝতেনই শুধু না, অন্য থেকে যে উনি মানে একেবারে একটা আলাদা মানুষ, সেই শিক্ষাটা তার মধ্যে ছিল। আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা মানে জাস্ট একটা রেজাল্টের একটা মানে কি বলবো, ওটা শীট ধরিয়ে দেওয়া একটা জিনিস, আর ওটাকে হৃদয়গম করা একটা জিনিস। যেমন এখানে একটা ছোট্ট কথা বলি, যেমন বিএনপিকে অনেকে রাজনৈতিক দল মনে করে না, তাহলে আওয়ামী লীগ রাজনৈতিক দল, তাহলে জামাত ইসলাম রাজনৈতিক দল, তাহলে কমিউনিস্ট পার্টি রাজনৈতিক দল। মানে প্রথাগত যে এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, এইটা থাকতে হবে। বিএনপি এখান থেকে নাকি কিছু লোক আসছে, ওখান থেকে নাকি কিছু লোক আসছে, এখান থেকে কিছু লোক আসছে, এই জন্য বিএনপি তাদের ভাষায় কোনো রাজনৈতিক দল না। কিন্তু সবথেকে বড় বিষয়টি হচ্ছে এই প্রথাগত রাজনীতি দলগুলো 100 বছর 150 বছর চলে গেছে, মানুষের মনের ভাষাটাই বুঝতে পারে না, জানতে পারে না। যে কারণে এই যে দখলদার প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী, কিভাবে দৌড়িয়ে পালিয়ে জীবন বাঁচতে হয়, মানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করছে, কিন্তু এই বিএনপিটাকেও প্রকৃত অর্থে নির্মাণ করেছে বেগম খালেদা জিয়া, প্রতিষ্ঠা করেছেন শহীদ জিয়া, কিন্তু বেশি সময় তিনি পাননি। কিন্তু মানুষের কাছে নিয়ে যাওয়া, সত্যিকারের রাজনৈতিক অনুভূতি জীবনে কখনো হারেননি, এটা ভাবা যায়? সে মানে এমন না যে ফেনী থেকে আর বগুড়া থেকে ইলেকশন করছেন, সারা বাংলাদেশ থেকে, চট্টগ্রাম, যখন যেখান থেকে নির্বাচন করেছেন, 23টা সিটে সব জায়গাতে করছেন, সেখানে তিনি জয়লাভ করছেন। শুধু জয়লাভ না, বিপুল হিউজ মার্জিন, মানে কি বলবো, ধারে কাছে কেউ নেই। হ্যাঁ, আমরা যারা তার সঙ্গে ক্ষুদ্র কর্মী হিসাবে থাকার সুযোগ পেয়েছি, যেমন একটা 86-এর কথা বলি, যখন এরশাদের বৈধতা দেওয়া, সামরিক স্বৈরতন্ত্রের বৈধতার প্রশ্ন হল 86-এর নির্বাচন, যখন বেগম জিয়ার বাইপাস করে আওয়ামী লীগ বা অন্যরা বলছে ইলেকশন করবে না, কিন্তু সব ঠিক আছে, এটা ম্যাডাম জানছে, তখন আমার কাছে বলছে তুমি আজকে সন্ধ্যার যে অমুক বাসায় থাকবা, বিবিসি থেকে তোমাকে রিং করবে, একজন তোমাকে সাক্ষাৎকার জানবে, তুমি
তোমার কথাটা বলবা। কি কথাটা বলবো সেটা কিন্তু তিনি বলেননি। আমরা ছাত্র দলের প্রেসিডেন্ট হিসাবে আতার সাহেব জানতে চাইলেন এই নির্বাচন কি ছাত্র সমাজ মানে 86-এ? আমরা বললাম এটা ছাত্র সমাজ মানে না, কারণ তার আগেই দুপুরে বেগম খালেদা জিয়া নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। সেই লাইনে আমরা, আর আমাকে ওই বাসায় পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমাকে যেতে হাতে পেতে, তখন সঙ্গে সঙ্গে তো আমার ওই সাক্ষাৎকার দেওয়ার কোনো সুযোগ ছিল না। সেই জন্য আমি মনে করি বেগম খালেদা জিয়া দুই চোখ দিয়ে দেখতেন না, হৃদয় দিয়ে দেখতেন সব কিছু। যে কারণে তিনি নেত্রী, একই সঙ্গে নেত্রী এবং মমতাময়ী একজন মা। এই জন্যে বলে এই কথাটা এখনো এক টেলিভিশনে বলে আসলাম। একদিন তার বাসায় গেছি, ছোট্ট স্মৃতি, তো গেছি, কথা বলা শেষ হয়েছে, দুপুরে চলে আসবো। কোন সালের দিকের ঘটনা এটা? এটা 85 বা 86 ম্যাক্সিমাম। তো বলছি তুমি দুপুরে খাইছো? আমার ঠিক আছে, আমি তোমার মুখ চোখ সব বলছে তুমি খাও নাই, বসো, যাবা তো ইউনিভার্সিটি, দুটো খেয়ে যাও। তিনি নিজে হাতে আমার সেদিনে মানে এইরকম বোধ হয়েছে, তিনি মমতাময়ী মা, শুধু নেত্রী না, তার কর্মীর অনুভূতিটা তিনি বুঝতে পেরেছেন, তিনি নিজে হাতে খাওয়াইছেন। আজকে যখন চলে গেছে না, আমি অনেক জায়গায় বলেছি যে আমরা ছাত্ররাজ মায়ের থেকেও বেশি সময় কাটিয়েছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। এমনি দল এইভাবে গড়ে নেয়। তিনি তরুণদের সঙ্গে থেকে অনুপ্রাণিত করে 90-এর গণঅভ্যুত্থানের তিনি হয়েছেন। একই নেত্রী এই 24-এর গণঅভ্যুত্থানের প্রধান ব্যক্তিত্ব। একজন মানুষ মুক্তিযুদ্ধ, একজন মানুষ দুটি গণঅভ্যুত্থান, একজন মানুষ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর নারী শিক্ষা। এক হাত ওয়ারি যদি আমি আলোচনা করি, তার যে অবদান সেটা বলে আপনার শেষ করা কঠিন। জি, আবার আপনার কাছে আসবো। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনি শুরুতে কিছুটা বলছিলেন যে ইতিহাসে এই দুর্লভ সুযোগ আসলে দ্বিতীয় কারো মেলে নাই, যে একবার স্বৈরাচার পতন, আরেকবারই যে ফ্যাসিস্টদের বিদায় করা। এবং শামসুজ্জামান দুদু তো বলছিলেন খুবই হৃদয় নিংড়ানো একটি কথা, যে মানে মানুষ তো দু চোখ দিয়ে দেখেনি, তিনি হৃদয় দিয়ে দেখতেন, এবং হৃদয় দিয়ে দেখতেন বলেই দেশের মানুষের কথা ভাবতেন, দেশের কথা ভাবতেন, এবং শেষ পর্যন্ত তিনি দেশের মানুষের কথাই ভাবলেন। আমি ইউনিকনেসগুলো যেটা বলার চেষ্টা করছিলাম, যে এটা তো একটা পার্সপেক্টিভ যে দুটো আন্দোলন সফল হবে নেতৃত্ব, তো আরেকটা হচ্ছে যে আর্গুয়েবলি কোনো রাজনৈতিক নেতা মৃত্যুবরণ করেছেন কিন্তু কোনো বিরোধিতা নাই। গোটা জাতি একটি প্ল্যাটফর্মে একটু এআই দিয়েও দেখার চেষ্টা করলাম, একটু নিজে আলাদাভাবে খুঁজে দেখার চেষ্টা করলাম। আপনারা দেখেন আজকে কোনো তার বিরোধিতা নেই, সরকার তার পক্ষে, দেশের জনগণের পক্ষে, সমস্ত রাজনৈতিক দলের পক্ষে। এবং এত বড় আলিঙ্গন বা এত বড় সম্ভাষণ, এত বড় রিকগনিশন, আবাল বৃদ্ধ বনিতা তরুণ এবং সব দল, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ছাত্র সংসদের কথা বলি, তার দলের বাইরের একটি দল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে, তাদের অ্যাক্টিভিটি দেখেন, ইসলামিক দলগুলো দেখেন, একজন ডাক্তারের অনুভূতি দেখছেন আপনি, মানে সারা দেশের মানুষকে এক হয়ে আসা। আবার আমি আরেকটা জিনিস দেখছিলাম যে জনসংখ্যার আধিক্যে এই 18 কোটি মানুষ একই ইয়াতে পাল্লায় বা একইভাবে সেলিব্রেট করছে, যদিও ফ্যাসিস্টরাও তার এটাতে শোক প্রকাশ করেছে। এটা কিন্তু কারো ভাগ্যে, আর আমি দেখলাম যে কোনো রাজনৈতিক নেতার ভাগ্যে আর জোটেনি। এটা আর একটা ইউনিকনেস। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা আমি সমাজবিজ্ঞান পড়াই, যে বাংলাদেশের নারী অধিকারের প্রশ্নে যদি আমরা কথা বলি, আমি কোনোভাবেই একটুও বাড়িয়ে বলছি না, এটা তথ্য প্রমাণ দিয়ে আমি আপনার এখানে চ্যালেঞ্জটা রেখে গেলাম, যে বেগম রোকেয়ার যদি নারী অধিকারের প্রথম কণ্ঠস্বর হন, বাট নারী অধিকার প্রতিষ্ঠার মানস কন্যা কিন্তু বেগম খালেদা জিয়া। একটা পুরুষতান্ত্রিক সমাজে একেবারেই একজন বিধবা, যিনি তার শিক্ষা নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু উনি বললেন যে অন্তর দিয়ে করতেন, তিনি ভর করলেন কাদের উপরে? তরুণদের উপরে। প্রায় 300টি কলেজ বা বিশ্ববিদ্যালয় নির্বাচনে 270-এর অধিক সংসদকে তিনি প্রথম জয় করলেন, এবং তারপরে উনি এই আন্দোলনে গেলেন। কিন্তু মাঝখানে যে ঘটনাটা, একটা পুরুষতান্ত্রিক সমাজে প্রথম এসে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব নিতে উনি তাড়াহুড়ো করেননি, সময় নিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে ওই সময়ের মাইন্ডসেটটা যদি খেয়াল করেন আপনি, যে গ্রহণ করবে কিনা, এটা কিন্তু দুদুভাই বসে আছেন, আমি বারবারই বলছি বা সুজাবে ওনাদের সামনে কথাটা বলা, ওই সময়ে 40 বছর আগে এটাকে অ্যাকসেপ্ট করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল তার জন্য। 3 নাম্বার, উনি সুজাভাই প্রথমে এটা বললেন যে কেন নারী অধিকারের কথাটা বললাম, প্রথমে উনি ট্যাবুটা ভেঙেছেন যে নেতৃত্বে আসতে পারে, প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন।
বা মুসলিম বিশ্বের দ্বিতীয়, দ্বিতীয়। কিন্তু উনি প্রথম এসে যদি ওনার কার্যক্রমকে বলো না খাতোয়ারি দেখেন, কিন্তু আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে খাতোয়ারি প্রথম দেখি যে নারী মুক্তির জন্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, এবং যে কারণে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো বা 52% মেয়ে শিক্ষার্থী আর 48% ছেলে শিক্ষার্থী। এটার বুনিয়াদটা কিন্তু তৈরি হয়েছিল এই দেশনেত্রী খালেদা জিয়ার সময়। আরেকটা কথা না বললে নয়, আপনি ক্রান্তিকালের কথাটা তো দুদু ভাইকে জিজ্ঞেস করলেন, আমি যত পড়ে কথাগুলো বলছি ওনাদের সামনে আমি ক্ষমা চেয়ে নেই বলার জন্য, যে ক্রান্তিকালে উত্তরণের দেখেন আবার যখন 24-এর একটা ক্রান্তিকাল উত্তরণ করছি, আমার স্পষ্ট মনে আছে আমি 7 তারিখে সমাবেশে উনি বক্তব্য দিয়েছিলেন 2-3 মিনিটের, আমি এসএটিভিতে ছিলাম। ওখানে উনি বলছে যে ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা শান্তি দিয়ে একটা নতুন সমাজ আমরা গড়তে চাই। ওই মেসেজটার পর থেকে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী বের হয়নি। এবং আপনি যে 25 তারিখে আমরা তারেক রহমানের বক্তব্য শুনলাম, সেখানকার মধ্যে কোনো ক্লেশ ছিল না, যে প্রশ্নটা সুজা ভাইকে বলেন। আরও একটা জিনিস বলি, তরুণদের গুরুত্বটা দেখেন। আজকে অনেক অভিযোগ অনুযোগ আপনি বলতে পারেন, কিন্তু এই 15 মাসে বিএনপির যে অঙ্গ সংগঠনটির নামে মোটামুটি দাগে কোন ধরনের অভিযোগ নেই, সেটা কিন্তু ছাত্রদল। তো ওই শিক্ষাটা উনি ট্রান্সফর্ম করতে পেরেছেন, এই জায়গায় আসার জায়গাটা। আর একটা জিনিস দেখেন যে উনি নির্যাতনের যদি তালিকা করি আমরা, এটা একটু বলা দরকার, যে ওটাও আমি দেখার চেষ্টা করছিলাম যে নির্যাতনের তালিকায় কি অবস্থা, যারা এক্সাইলে গেছেন বা এখানে ছিলেন এই তালিকাটা কেমন। দেখেন বাড়ি হারিয়েছেন 2010-এ, ভাষার ব্যবহার আমরা দেখেছি, কিন্তু তার আগে ফেরত যেতে হবে। যুদ্ধটা শুরু হলো ওই 75-এর 7ই নভেম্বরে যে আশঙ্কা, একদম অস্থিরতা, এটার থেকে। এরপরে মুক্তিযুদ্ধকালীন সময় আমরা জানি উনি গৃহবন্দী ছিলেন, আবার এরশাদের শাসনকালীন সময় উনি বহুবার কারাবন্দী হয়েছেন, অন্তরীণ হয়েছেন, আবার উনি এসে জেলে গেছেন, আবার গৃহবন্দী হয়েছেন, ট্রাক দিয়ে আটকানোর চেষ্টা করেন, নানানভাবে ওনার প্রতি প্রতিহিংসা তৈরি হয়েছে। শকুর ভাই বলছিলেন, আমি যে সংখ্যাটা দেখছিলাম যে 18 বার আসলে অ্যাপ্লিকেশন করা হয়েছে ওনাদের বিদেশে চিকিৎসার জন্য, একবারও ওনাকে অ্যালাউ করা হয়নি। তারপর আরেকটা জিনিস দেখেন, আপনি যে 36 বছরে স্বামী হারালেন, যদি সাংসারিক দিক থেকে দেখি, আমি সোশ্যাল ডাইমেনশনটা যদি অ্যানালাইজ করি, উনি নিজে ওনার বক্তব্যে বলছেন যে আমি জেলে থেকে স্বামীকে হারিয়েছি অল্প বয়সে, জেলে থেকে মাকে হারিয়েছি, অফিসে অন্তরীণ থেকে আরেক সন্তানকে হারিয়েছে, আরেক সন্তানকে অসুস্থ অবস্থায় আমি কাছেই পাইনি। আরেকটু দেখে, প্রথমে স্বামীকে হারালেন, তারপরে উনি এই পরিক্রমায় কিন্তু পারতেন ট্রেড অফটা করতে, পার্টিকুলারলি এরশাদের সময় পারতেন, আবার 2010 পরবর্তী সময় পার্টিকুলারলি 14-তে এসে আরও ভালোভাবে পারতেন। সেইটা কিন্তু উনি মেনে নেননি। এবং কেন, যেটা সুজাবা একটু বেশ সুন্দর করে বললেন যে জনগণকে সবচেয়ে উনি বড় গুরুত্ব দিয়েছেন। তাহলে আপনি যখন জনগণকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ডেটাটা যদি অ্যানালাইজ করি আমরা, তাহলেও দেখা যাবে যে সবচেয়ে নির্যাতিত কোনো প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী সবচেয়ে নির্যাতিত হয়েছেন, সেটার তালিকাও কিন্তু আপনাকে খালেদা জিয়াকে সবার উপরে রাখতে হবে। কেন? সার্বভৌমত্বের জন্য এবং দেশের জনগণের জন্য। আরেকটা জিনিস আমরা আলোচনায় মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপসীন নেত্রী কিন্তু শুধু উনি দেশে ছিলেন না, উনি বিদেশে ওনার যে কর্মকাণ্ড, আমরা ফোর্বস ম্যাগাজিন ওনার রিকগনিশনের কথা জানি। উনি যদি ওই সময়ে ভারতকে ট্রানজিটটা দেয়, উনি নিজেও বহুবার বলেছেন, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অন্যভাবে লেখা হতো। রোহিঙ্গা নিয়ে একজন রোহিঙ্গা বাংলাদেশকে ডেকে এনে শান্তিতে নোবেল পুরস্কার পেতে চাইলেন, আর খালেদা জিয়া গিয়ে জাতিসংঘে গিয়ে বললো যে, সরি, হোয়াইট হাউসে গিয়ে বললো যে আমি রোহিঙ্গার সমস্যার সমাধান চাই। পানি নিয়ে জিয়াউর রহমান শুরু করলেন জাতিসংঘে কথা নিয়ে, কিন্তু এটা থেমে গিয়েছিল। তারপরে আবার কে শুরু করলো? ওই খালেদা জিয়া। আমি তিস্তা পাড়ার মানুষ, আমি রংপুরের ছেলে, সেই পানির হিস্সা নিয়ে কিন্তু শেষ সংগ্রামটা কেউ করে থাকে, সেটাও কিন্তু শেখ হাসিনা। তার মানে ক্যানভাসটা অনেক বড়, যেটা উনি একটু টাচ করেন। আমি যে তথ্যের সহায়তা দিচ্ছি ওনার কথায়, সে ওনাকে শুধু উনি কোনোভাবেই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, যে কারণে হয়তোবা আজকে উনি কোনো জায়গায় না থাকার পরে রাষ্ট্র কাঠামোর রাষ্ট্রীয় সম্মান তো পাচ্ছেন এই প্রধানমন্ত্রী হিসেবে সাবেক, কিন্তু দেখেন বিশ্বে একটা তোলপাড় কিন্তু হচ্ছে মিডিয়াতে, এবং অনেক বিশ্ব নেতা ওনার জানাজায় আসার জন্য কিন্তু ইতিমধ্যে শরিক হচ্ছে। সময়টা বেশি পেলে আমার ধারণা অনেক সরকার প্রধানও আসতেন। তার মানে ওনার ব্যক্তিটা কোনোভাবে, যেমন উনি স্পোর্টসের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, রাজনীতির কথা বলেন, নারী শিক্ষা, আরো একটা ছোট্ট উদাহরণ দিই, এটা না বললে নয়। বাংলাদেশের আমাদের ফরেন এইড কমিয়ে আনার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদানটা সবচেয়ে বেশি। ইন্টারনাল ইনকাম গ্রো করেছিল 25 থেকে 41%, যেটা আমাদের এইড ডিপেন্ডেন্সি কমিয়েছে। আরেকটা হচ্ছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কিন্তু বিলো 10%, সেটাকে সাবসিডাইজ করেছি আমরা বলি যে ভ্যাটের মাধ্যমে, সেটা 70% এখনো কমপ্লিমেন্ট করে। ওনারা আরো ভালো বলতে পারেন, কত বিরোধিতা ছিল, অথচ এটাই আমাদের আজকে অর্থনীতির ব্যাকবোন। বিকাশের দিক থেকে যদি দেখেন যে আপনাদের আমদানি শুল্ক কমিয়ে উনি আমাদের গার্মেন্টস সেক্টর গ্রো করতে দিয়েছেন, আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করে, বিভিন্ন দেশ থেকে ট্রেনিং এর ব্যবস্থা করে আমাদের এক্সপেট্রিয়েটকে বাইরে পাঠানোর মাধ্যমে আমাদের ফরেন রেমিটেন্স ইনকাম বাড়িয়েছেন। তার মানে দেশের
শিক্ষাভিত্তিক স্বাস্থ্য ক্ষেত্রে ওনার অবদান আছে, দারিদ্র বিমোচনের কোন অবদান ক্ষেত্রে আছে, আসলে ওনার অবদান সব নেই? কিছু কিন্তু যেটা সুজা ভাই শুরু করেছিলেন যে ব্রিজ কালভার্ট না, বাংলাদেশের সমাজ বিনির্মাণ, রাষ্ট্র বিনির্মাণে, রাষ্ট্র কাঠামোর এখন পুনর্বিনির্মাণের কথা বলছে, ওই নির্মাণটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর খালেদা জিয়ার সময় হয়েছে, এবং সে কারণেই কিন্তু উনি আজকে সবকিছু পেরিয়ে দেশ নেত্রী এবং সবার জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন উনি। জি, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, এই যে জাতীয় ঐক্যের প্রতীক, এবং আমি একটু আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয়টা যেতাম যদি মানে কালকে তো এরই মধ্যে তার মৃত্যুতে জাতিসংঘ কে না আসলে শোক জানিয়েছেন, অনেকেই সবাই শোক জানিয়েছেন, আগামীকাল অনেকেই শরিক হচ্ছেন, এবং যেমনটা অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন বলছিলেন যে সময়টা বেশি পেলে নিঃসন্দেহে আরও অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যুক্ত হতেন। শুধু একটি উদাহরণ দিয়ে যদি বলি, এই যে ভারতের সাথে আমাদের ন্যায্যতার প্রশ্ন যে তিনি শেষ পর্যন্ত আপোষহীন থেকেছেন এবং মাথা তুলে কথা বলে গেছেন, এই হ্যাঁ, এটা তো ন্যাচারালি ভারত আমাদের সবচেয়ে ক্লোজেস্ট নেইবার, তিন দিকে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বিরাট সহায়তা করেছেন, আমরা অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু কৃতজ্ঞ মানে তো এই না যে একেবারে একচেটিয়া সব যাবে। তো সেখানে ওনার দাবিটা তো খুবই যৌক্তিক। উনি কি বলেছেন যে পানি দেন, একটা ওয়ান ইকুইভ্যালেন্ট এসে আসতে হবে, তো আসতে হবে। তা আমার খুব ভালো লাগছে যে ওনাদের ফরেন মিনিস্টার আসতেছেন, এবং হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে বিএনপির সাথে হয়ে যেতে পারে, বা একটা টলারেন্স লেভেল দুজনেই। কারণ এটি যে কোনো সম্পর্ক উইন উইন সিচুয়েশন হতে হবে। যদি খালি একতরফা হয় তাহলে ওটা তার সম্পর্ক টেকে না, তাই না? আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা আমি রিপিট করি, ভিন্ডিকটিভনেসের একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাই। এটা টিভিতে দেখলাম, কেউ কেউ বলেছে ওনাকে একটা ভুয়া মামলায় 5 বছর জেল দিল না, 5 বছর দিয়েছিল না, তো 2017 থেকে 22-এ ছাড়া পেয়ে যান। যারা দিছে, যারা কুশীলভ, কিন্তু আরে সর্বনাশ, তো 22-এ তো বেরোয় যাবে, জীবনে হইতে পারে না। হাইকোর্ট আবার ওটাকে 10 বছর বানায় দিল। এটা একটা আনবিলিভেবল জিনিস। হায়ার কোর্ট যা কমায় এটা আবার বাড়ায় দিল। কেন বাড়ায় দিচ্ছে? যাতে উনি 23-এর ইলেকশন না করতে পারেন, এটাকে 27 পর্যন্ত কায়দা করে। যাকে এটা মানে আমি জাস্ট পয়েন্টিং আউট, মানে ভিন্ডিকটিভনেসের একটা লেভেল। তা আপনি যেটা আন্তর্জাতিক বললেন, যে আমার আশা করি ওনার বিশ্ব নেতা হয়ে, হ্যাঁ, বিশ্ব নেতা অবশ্যই, এবং কালকে অনেকে আসছেন। আমার আশা করবো যে এতে আমাদের যে সামান্য যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, এটা আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান, তার নেতৃত্বে এটা দূর হয়ে যাবে, এবং যে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে, তো অলরেডি হয়ে উঠেছে সেটা অলরেডি। আমি আগেই বলেছি, দুদু বলে নাই, আমি বলবো না, যেহেতুগুলো হিয়ারছে ওনার টলারেন্স টু আদার পার্টি এবং ব্যক্তিগত যে কোয়ালিটি এই ব্যাপারে এটা আমার যে হিয়ারছে, আমি বলবো না, দুদু বলে না, যদি বলে ভালো, বেশ মজার ঘটনা এগুলা। কিন্তু দ্যাট শোজ হাউ, কি বলবো, মানে ম্যাগনামিনিটি, টলারেন্ট এবং সুবিধা না নেওয়া, মানে জাস্ট সুবিধা না নেওয়া, বুঝতে পারছেন? জি, ডাক্তার আব্দুল শাকুর খান, এই জায়গাটিতে আপনার কাছে একটু জানবো, এই যে সবার হয়ে ওঠা, সবার অভিভাবক, একটি দলের তো তিনি আর দলের মধ্যে সীমাবদ্ধ নেই, তিনি সবার হয়ে উঠলেন। যে এই যে একটা ব্যক্তিত্ব কিভাবে একটা শুধুমাত্র দল বা গোষ্ঠীর মধ্যে অভিভাবকত্ব সীমাবদ্ধ হয়নি, সেটা দলকে ছাড়িয়ে অন্য দলে, দলকে ছাড়িয়ে জনগণের মধ্যে, এবং দলকে ছাড়িয়ে দেশব্যাপী, সেটা কিন্তু উনি প্রমাণ করে গেছেন। এবং ওনার একটা জিনিস দেখবেন, যে দীর্ঘ সংগ্রামের একটা বড় সংগ্রাম, কিন্তু একটানা 17-18 বছর গণতন্ত্রের জন্য অসুস্থ থেকেও যে সংগ্রাম করেছেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন, এটা কিন্তু একটা পুস্তক বা কাব্য হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে, একটা মানুষ কিন্তু অনেক সময় কাব্য এবং পুস্তকে পরিণত হয়ে যায়। আমি কিন্তু ওনাকে তাই দেখি। ওনার জীবনকে যদি আমি আমার মতো ক্ষুদ্র মানুষের বিশ্লেষণ করার মানে সৌভাগ্য হবে না হয়তো, কিন্তু আমি যেটা একজন ব্যক্তি, একজন চিকিৎসক, একজন সচেতন নাগরিক হিসেবে দেখি, ওনার যে এক নাগারে সংগ্রাম করা, সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ রাখা, এবং সংগ্রাম শেষে যখন একটা বিজয় আসলো, তখন অনেক সময় প্রতিহিংসা পরায়ণ হয়ে যেতে পারে। সেই অবস্থায় উনি অসুস্থ থেকে যে আহ্বানটা জানিয়েছিলেন, একটু আগে বললেন, সেইটা হচ্ছে সকলকে সংযত রেখে, ধৈর্যশীল হয়ে, সামনের দিকে ভবিষ্যৎকে ফোকাস করে আগানোর জন্য যে আহ্বানটা রাখলেন, এবং তার আহ্বানের পরিপ্রেক্ষিতে সেই সহিংসতা কিন্তু দেখা দেয়নি। অর্থাৎ রিয়েল অর্থে একটা দলের নেত্রী, একটা গোষ্ঠীর নেত্রী, একটা কর্নারের নেত্রী, তিনি কিন্তু প্রমাণ করেছেন যে তিনি সকলের। আরেকটা প্রমাণ অলরেডি দুদুভাই বলেছেন, উনি কয়েকটা নির্বাচন মিলে 23টা কনস্টিটিউয়েন্সিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে মানুষ কিন্তু তাকে
ইয়ে করেনি, আপনার মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জানানোর একটুও ভুল করেনি। মানুষ কিন্তু তাকে 23টা সিটে জিতিয়ে দিয়েছে। এবং আপনি নিশ্চিতভাবে জানেন আজকে উনি যে সম্মানের সাথে বিদায় নিলেন, বিদায় মানুষকে নিতেই হবে। উনি রেখে গেলেন ওনার চাল চলন চরিত্রের একটা কাব্য, যেটা আমরা অনুসরণ করতে পারি, অনুধাবন করতে পারি। এবং রিয়েল অর্থে একটা কথা আমি আজকের এই দিনে বলতে চাই যে আমরা দোয়া করছি তার জন্য, গোটা জাতি দোয়া করছে, কিন্তু তিনি চলে যাওয়ার পরে তার রেখে যাওয়া যে জিনিসগুলা, ওনার যে নিদর্শনগুলো উনি রেখে গেলেন, তার যে আদর্শ, ট্রু অর্থে আজকে রাজনীতিবিদ হিসাবে দুদুভাই যদি সেটা পালন করেন, আজকে এক্স সচিব হিসাবে উনি যদি পালন করেন, আমি একজন চিকিৎসক এবং নাগরিক হিসাবে যদি সত্যিকার অর্থে পালন করি, তাহলে সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ আমি দেখতে পাই। আমরা কিন্তু অতীতকে বিশ্লেষণ করি, বর্তমানকে অনুধাবন করি এবং তারপরে ফোকাস করি ভবিষ্যৎকে। আমার মনে হয় একটি মহাকাব্যের নাম ছিল বেগম খালেদা জিয়া। আমরা তাকে যেন সঠিকভাবে মূল্যায়ন করে, অনুধাবন করে নিজের মধ্যে নিজের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য সামনের দিকে ধাবমান হই। আল্লাহ ওনার আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। এবং নিশ্চয়ই উনি যত কষ্ট এই দুনিয়ায় করে গেছেন, মানুষের জন্য যা কিছু করে গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে সেই বেহেশতের সুন্দর একটা জায়গায় আসীন করবেন, এটা আমি দোয়া করি। নিঃসন্দেহে আমরা সেই দোয়াই রাখি। শামসুজ্জামান দুদু, এই যে আমরা জানি যে এর মধ্যে রাষ্ট্রীয় 3 দিনের শোক, দলীয়ভাবে 7 দিনের শোক এবং নানা কর্মসূচি তো আছেই। মানে ধারণা তো করতেই পারি যে আগামীকাল আসলে কত মানুষ তাকে তার জানাজায় শরীক হবেন, তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। দলীয় প্রস্তুতিগুলো যদি একটু ধারণা দিতেন আসলে দল। এই জায়গায় আমাদের যে প্রস্তুতি, শান্তি শৃঙ্খলার জন্য যারা আসবেন মানে এই জানাজাতে শরীক যেন তারা হতে পারে, এই জন্য আমাদের দলগতভাবে একটা উদ্যোগ আছে এবং আহ্বানও আছে। তবে এইসব ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে দলের থেকেও সাধারণ মানুষই সেলফ ডিসিপ্লিন কালকে ইম্পর্টেন্ট হবে। এই যে আমরা যে অনুষ্ঠানটা দেখলাম 300 ফিটে, তারেক রহমান সাহেব যেখানে চমৎকার একটা বক্তৃতা করেছেন 25শে ডিসেম্বর, এত সুশৃঙ্খল। আমার কাছে মনে হয় সভা শুধু রাজনৈতিক দল হিসাবে না, মানে আমাদের ধারে কাছে যেসব দেশগুলোতে আছে, ঢাকা শহরে সেদিন একটা ঘটনা ঘটে নাই, কিন্তু লোকারণ্য কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। না, লক্ষ মানুষের 2-1000 মানুষের সমাবেশে অনেক সময় বাদ প্রতিবাদে অনেক ঘটনা, 20টা মানুষ জড়ো হলেই তো কত ধরনের ঘটনা ঘটে। কিন্তু ওই দিনের দৃষ্টান্তটা আমার কাছে মনে হয় একটা শিক্ষণীয় ব্যাপার আছে। সুশৃঙ্খলভাবে মিটিংটা হয়েছে এবং মিটিং শেষে যার যার মতো কিন্তু তারা চলে গেছে। ঠিক আগামীকালের যে জিনিসটা আমাদের দলগতভাবে আমাদের অঙ্গ সংগঠন বা অন্যান্য দলও এই যারা আছেন তারাও উদ্যোগী হবেন, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা স্মরণকালের, মানে ওই যে আমাদের মহান নেতা জনাব জিয়া রহমান সাহেবের যে জানাজা হয়েছিল, সেই জানাজার কিন্তু একটা ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা হিসাবে এখনো পর্যন্ত আমার দেশে না, এই দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা ঘটনা। সেটা আগামীকালও আমার দৃঢ়ভাবে আমি মনে করি কোন নেত্রী জানাজায় যাচ্ছে, তারা যিনি বাংলাদেশকে ধারণ করেছিলেন তার হৃদয়ে, সে হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যিনি আমাদের ঐক্যের প্রতীক, যিনি আমাদের আত্মমর্যাদার প্রতীক, যিনি আমাদের সাহসিকতার প্রতীক, যিনি আমাদের লড়াই করার অনুপ্রেরণা। সেই হিসাবে এই যে সবাই যে চমৎকার আলোচনাটা করেছে, সেটি হচ্ছে তিনি কখনোই বিশৃঙ্খলাকে উৎসাহিত করেননি, আন্দোলন করেছেন, লড়াই করেছেন, কিন্তু আন্দোলনটাকে সত্যি একটি প্রতিবাদের ভাষা হিসেবে তিনি ব্যবহার করেছেন। আমি ছাত্র জীবনে যেটা দেখেছি, এখানে যারা আছেন আমার মনে হয় দ্বিমত কেউ করবে না, সেই আন্দোলন কিভাবে যৌক্তিক একটা পরিস্থিতিতে নিয়ে গিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হয়, এটা আমরা 90 দেখেছি, 24-এও দেখেছি। 24-এ তিনি আরও পরিপক্ক ছিলেন এবং সেই ভূমিকাটাও সবাই স্বীকার করে যে তিনি যে ভূমিকাটা রেখেছিলেন, এরকম একটি ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসক, দখলদার প্রধানমন্ত্রী, তার যে পরিণতি, সেই পরিণতিটা যৌক্তিক কারণে সে পালাইছে। তার দল, তার এমপি, তার মন্ত্রী পরিষদের সদস্য, এরা সবাই পালাইছে। এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি তাকে অনুসরণ করতে পারি,
তাকে হৃদয় ধারণ করতে পারি এবং এটি ধারণ করবে বলে আমার বিশ্বাস। তবে শুধু কালকে জানা যায় না, আগামী দিনে আমাদের দেশটাকে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এদের হাত থেকে রক্ষা করার জন্য, সত্যিকারের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য এই জিনিসটা খুব সুশৃঙ্খল একটি ভূমিকা আমাদের খুব দরকার। কারণ আগামী দিনে আমাদের দেশে বিদেশে নানামুখী মহল ষড়যন্ত্রের ভিতর লিপ্ত আছে। সেই জন্য আমাদেরকে এক জায়গায় থাকতে হবে, সুশৃঙ্খলভাবে থাকতে হবে, শুধু আগামীকাল না, ধারাবাহিকভাবে। সেই জন্যে ম্যাডাম আমাদের মধ্যে আছেন হৃদয়ে, আর আমাদের সামনে আছেন জনাব তারেক রহমান। বেগম জিয়ার কিন্তু আরেকটি সাফল্য, তিনি তার পাশে যে মানুষটাকে তৈরি করেছেন তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি কিভাবে এগোতে হয়। যেমন শহীদ জিয়া, আমি নিঃসন্দেহে শহীদ জিয়া রহমানের প্রভাব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে কাজ করেছে, ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রভাবে আজকে কিন্তু এটা স্পষ্ট কতটা পরিপক্ক এবং কতটা বিচক্ষণ এবং কতটা পরিকল্পনা অনুযায়ী তিনি নিজেকে তৈরি করেছেন এবং এগোতে চান, সে তারেক রহমান। সে তো এই ধারাবাহিক একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। অতঃপর ডক্টর আব্দুল আল মামুনি, যে বেগম জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের যে রাজনীতির কথা আমরা বলছি, বিশেষ করে একেবারে নির্বাচনের আগে দাঁড়িয়ে বর্তমান যে রাজনৈতিক বাস্তবতায় তার উপস্থিতিটা তো নিঃসন্দেহে খুবই দরকার ছিল, কিন্তু তার আদর্শটাকে এখন ধারণ করা, এই জায়গাটিতে আপনি একটু। আমরা তার আদর্শটাই একটা প্যাকেজ আকারে উপস্থাপিত হয়েছে 25 তারিখে, যেটা আই হ্যাভ এ প্ল্যান আর উই হ্যাভ এ প্ল্যান। যেটা দুদু ভাই বলুন, আলোচনায় আমি যাবো না, একটু ফিউচারিস্টিক যদি করি আমরা, যে জিয়া রহমানের একটা দর্শন ঠিক করেছিলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ, 19 দফাকে উনি সামনে এনে সেই দর্শনকে বাস্তবায়ন করেছেন। খালেদা জিয়া ওনার যে উন্নয়ন পরিকল্পনা আছে, ওনার শুধু বক্তব্যগুলি যে আমরা ওনাকে আপসীর নেত্রী বলে বা দেশ নেত্রী বলে ছোট করলে কিন্তু হবে না। ওনার যদি ওই সময় জনসভার বক্তব্যগুলো আপনি শোনেন, নির্বাচনের সময়, পার্টিকুলার 91 নির্বাচনে উনি কি করবেন, নারী শিক্ষা, দারিদ্র্য বিমোচন, ওই সময় যদি আপনি ইয়েটা দেখেন, ম্যানিফেস্টো দেখেন, তাতে ক্লিয়ারলি বলা ছিল। এখন যেটা হয়েছে যে ওনার ভিশন 2030-কেই ট্রান্সলেট করে তারেক রহমান ভিশন নির্ধারণ করেছেন বিএনপির জন্য, বিএনপির সব নেতা এটা ওন করেন, সেটা হচ্ছে 31 দফা, এবং তার ক্ষেত্রে ওনার বাস্তবায়ন পরিকল্পনাটা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, যেটা কিন্তু ইতিমধ্যে পরিস্ফুটিত অনেকটা হয়েছে। যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো অনিশ্চয়তার কথা বলছে, দোলাচলের কথা বলছে, তারেক রহমান নিবিষ্ট মনে কিন্তু ওনার ওই পরিকল্পনাগুলো আনমার্কস করেছেন। ফর এক্সাম্পল ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ, কৃষি, এই যে আস্তে 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 কীভাবে উনি করবেন, 1 লক্ষ জব, এগুলো কিন্তু উনি বলেছেন। সো যেটা দুদুভাই বললেন, আমি মনে করি যে কেমন করে জানি আল্লাহ এটা তৈরি করে দিয়েছেন, যে ক্রান্তিকালে বাবা একবার দেশকে বাঁচিয়েছেন, মা একবার বাঁচিয়েছেন, 24-এ এসে যখন দায়িত্বটা আবার বিএনপির ঘাড়ে পড়লো, একটা পরিবার, একটা দল বারবারই দেশকে উদ্ধার করছে বা বাঁচিয়ে দিচ্ছে, এবং সবার একটা পরিকল্পনা ছিল। এখন কিন্তু তারেক রহমান ওয়েস্টার্ন আইডিয়া, ডেমোক্রেটিক ভ্যালুস এবং ওনার যে আস্তে আস্তে নেতা হওয়া এবং মায়ের কাছ থেকে যেটা শিক্ষার কথা বলেন, বাবার কাছ থেকে শিক্ষা, সেটা নিয়ে উনি আসলে কাগজে কলমে প্রস্তুত। এবং সেক্ষেত্রে উনি যেটা আহ্বান জানিয়েছেন, অর্থাৎ আমি যেটা বলছি 31 দফার বাস্তবায়নে যে অ্যাকশনগুলো উনি নিচ্ছেন, সেটা আমরা নিশ্চয়ই ম্যানিফেস্টোতে দেখতে পাবো। এবং যে আশঙ্কাগুলো ছিল সব কিছুর বাইরে গিয়ে উনি 25 তারিখে আসলে আবারও কেমন করে যেন মা যেমন সারা দেশের নেতায় পরিণত হয়েছেন, সেই প্ল্যাটফর্মটা এখন তারেক রহমানের জন্য কিন্তু রেডি। এখন শুধুমাত্র বিএনপির না, সারা দেশের নেতা হিসেবে, ত্রাতা হিসেবে, যদি যেটা বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে জিতবে, উনি আসলে আবির্ভূত হওয়ার সুযোগ পেয়েছেন এবং পরিকল্পনা ওনার হাতে আছে। সেই বাস্তবায়নে উনি সবার সহযোগিতা চেয়েছেন। আমার মনে হয় এই ক্রান্তিকালে, যেটা একটু আগে বলছিলেন যে ক্রান্তিকালগুলো উদ্ধার হয়েছে বিএনপি এই পরিবারটার মাধ্যমে, সেটা উনি পুরোপুরি প্রস্তুত, এবং আমাদের যদি সহায়তা উনি পান সবার। এবং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বিএনপির নেতাকর্মীদের, তাদের আচরণগত আরও পরিবর্তন ঘটাতে হবে। জিয়াউর রহমানের সেই দেশত্ববোধ, খালেদা জিয়ার জনগণের ভালোবাসা, নিজেকে ভালোবাসা না, জনগণকে ভালোবাসা, এটা তারেক রহমান কিন্তু শুরু করেছেন তার ওই ধারা। বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের আরও পরিশীলিত আচরণ, আরও দায়িত্বশীল আচরণ যদি আমরা দেখি, সাথে যদি ওনার মতো ব্যুরোক্র্যাটদের পাশে পান তারেক রহমান, আমার মনে হয় যে দেশে যে ক্রান্তিকাল এটা আবার উতরে যাবে এবং কোনো ধরনের আশঙ্কা আমরা আশা করছি। জি, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, যে আলোচনাটা শেষে করছিলাম, যে গণতান্ত্রিক উত্তরণের এই ধাপটাতে, এবং আমরা দেখেছি যে কোনো দেশের ক্রান্তিকালে একটি পরিবারই বারবার ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছেন এবং এবারও যথারীতি তাই। এই গণতান্ত্রিক উত্তরণের এই ধাপটাতে আসলে বেগম জিয়ার উপস্থিতিটা তো নিঃসন্দেহে পোড়াবেই, কিন্তু তার এই আদর্শটাকে বুকে ধারণ করে গণতান্ত্রিক উত্তরণের এই ধাপটাকে অতিক্রম করা। হ্যাঁ, অবশ্যই। এটা তো ওনার কাছ থেকে যেটা বলেছি অনেক কিছুই তো শিক্ষণীয়, তাই না?
তার টলারেন্স, তার পলিটিক্যাল ম্যাচুরিটি, তার ভিশন, সব কিছু। আর এই যে শিক্ষার কথা যেটা বললেন না, এটা একটা, আমি সামান্য কিছু পড়াশোনা করেছি, সক্রেটিস আমার খুব প্রিয়। তো তার প্রথম যে অ্যাপোলজি, আমি অনুরোধ করবো যারা এটি নিয়ে বলেন একটু অ্যাপোলজিটা পড়তে। ওখানে উনি নলেজের একেবারে বিউটিফুল একটা অ্যানালাইসিস করেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ এডুকেশন, বিউটিফুল অ্যানালাইসিস, নলেজ কাকে বলে, কিভাবে, বিউটিফুল অ্যানালাইসিস। তো আমি এটা অনুরোধ করবো, শি ওয়াজ ট্রুলি এ লার্নেড পারসন। কারণ ভদ্রতাটা হচ্ছে শিক্ষার প্রথম দিনের ভদ্রতা, এটা আমি আর রিপিট করবো না, বলেছেন। আর ওনার অ্যাচিভমেন্ট যেগুলো বলতে গেলে আমার অনেক সময় লাগবে, আমি বড় জিনিসটা আলাপ করবো না বলি নাই, কিন্তু অনেক কিছু, অনেকগুলো আছে। আমি যদি মানে বিগ স্কেলের ডেভেলপমেন্টের কথা বলতে চাই, বেশ কিছু আছে। ওই যে গার্মেন্টস শুধু না, আমি একটা ছোট্ট একটা বলি, এটা অবশ্য হলো না। মিয়ানমারের সাথে একটা উনি উদ্যোগ নিয়েছিলেন যে রাস্তা আমরা বানিয়ে দেবো, বুঝছেন? এটা বোধ হয় 2004-এ। উনি আমাকে নিজে ফোন দিয়ে বললেন, অর্ডার দিলেন যে ওই মিয়ানমার থেকে আসবে, তাদের হকি টিমরে আমাদের বিকেএসপিতে বিনা পয়সা আমরা করে দেবো। কারণটা হলো এটা গুডউইল। তো ওটা হলো না মিয়ানমার গভর্নমেন্টের, যে রাস্তাটা একদম আকিয়া পর্যন্ত চলে যাবে, যেটা হলো না। এটা হলে কিন্তু অনেক ওদের জন্য হলো না। সো এই এবং মিডল ইস্টের আরেকটা জিনিস আমি মনে পড়লো, আপনার মনে আছে উনি একবার কাতার গিয়েছিলেন, এই জাস্ট শেষের দিকে, বোধ হয় 5-এ বোধ হয় না 6-এ, কাতারের এমিরের বলে তার কাছ থেকে গিয়েছিল ওই ওয়ার্কার গ্রিন করার জন্য। উনি করাই নিয়ে আসলেন। আনফর্চুনেটলি উনি আর থাকলেন না ক্ষমতায়, ওটা আর ওইভাবে আর ম্যাচিওর করলো না। বেশ কয়েক হাজার লোক দিয়ে কাতারের এমির, এবং কাতারের এমিরের ওনার প্রতি যে শ্রদ্ধা, তার প্রমাণটা তো আপনারা পেলেন চিকিৎসার সময়। তার মানে নিশ্চয়ই উনি যথেষ্টভাবে তাকে ইমপ্রেস করেছেন তার কোয়ালিটি দিয়ে, যে উনি তাকে তার পার্সোনাল এয়ারক্রাফটটা দিয়ে দিয়েছিলেন ওনাকে। তো দিস উইল কন্টিনিউ, এবং তার সুযোগ্য ছেলের হাতে আশা করি রাষ্ট্র ক্ষমতাটা যাবে সামনের 12 তারিখে। অনেক এখানে আরেকটা কথা বলি, ইলেকশনটা কিন্তু বানচাল করার, আমি মনে করি, আই মে বি রং, দুদু পলিটিক্যালি আমার তো অনেক বেশি জ্ঞানী, আমার মনে হয় অনেক এখনো এই ধান্দা, মানে ষড়যন্ত্র, অপচেষ্টা। তবে 25 তারিখের বক্তব্যের পরে আই থিঙ্ক এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আর কি ডিফিকাল্ট হয়ে যাবে বাধা দেওয়াটা এখন, নিঃসন্দেহে। ডক্টর আব্দুল শাকুর খান, একবারই অনুষ্ঠান শেষের দিকে আছে, এই যে সুজাউদ্দিন আপনি কিছুটা বলছেন, এবং এই শঙ্কার জায়গাটা এখন অনেকে বলে যে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র, অপশক্তি তো এখনো সক্রিয়। সেই জায়গায় আসলে বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, এক থাকার, ঐক্যবদ্ধ থাকার। হ্যাঁ, আমি একটা কথা বুঝি, সেটা হচ্ছে সংকট, সম্ভাবনা সবই একটা রাষ্ট্রের থাকতে পারে। সংকটে আমার ভূমিকা কি হবে, সম্ভাবনা জাগানোর জন্য আমার ভূমিকা কি হবে, এটা কিন্তু আমি জনগণকে রিড করে বুঝতে পারবো। আমরা যে কোনো প্ল্যানিংয়ে আমরা যাই, যেমন বললেন আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটা কখন আসে? যখন আমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি। আমার প্রবলেম যদি হয় ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, এই যে সংকটগুলোকে বলেন, সেটাকে আপনি যদি সুনির্দিষ্টকরণ করতে পারেন, তাহলে ইউ শুড মেক এ প্ল্যান। আপনি কিভাবে এই সংকট থেকে উত্তরণ হবেন। সংকট থেকে উত্তরণের জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নাই, গণতান্ত্রিকভাবেই সেটা করতে হবে। নিজেদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, মানুষের ভাষাকে শুনতে হবে, বুঝতে হবে। যখন আমি মানুষের ভাষাকে শুনতে পারবো, বুঝতে পারবো, রিড করতে পারবো, তখন আমি কিভাবে আগাবো সেটা আমাদের কিন্তু নেত্রী এবং নেতারাই কিন্তু দেখিয়ে যান। এমন একজন মহান নেত্রীকে আজকে আমরা হারালাম, জাস্ট এখন বললে গতকালকের তারিখে। আমি তো মনে করি যে আমি যদি তাকে স্মরণ করতে চাই, তার জন্য দোয়া করতে চাই, তাহলে তিনি যে ভাষাটা, যে প্রয়োগটা, যে কর্মকাণ্ডটা আমাদেরকে দেখিয়ে গেছেন, এটা আমাদের অন্তরে ধারণ করতে হবে। যদি আমরা ধারণ করে আমাদের বুদ্ধিমত্তার সাথে সামনের দিকে আগাই, তাহলে সংকট থেকে আমি উত্তরণে যেতে পারবো, আমরা উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করতে পারবো, আমরা সম্ভাবনাকে সামনে নিয়ে আসতে পারবো। এই সংকট থেকে উত্তরণ হয়ে সম্ভাবনাকে সামনে নিয়ে আগামী দিনের পথ চলাকে আমরা সুগম করতে পারবো, এটা আমি মনে করি। জি, শামসুজ্জামান দুদু, এই যে সামনে নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা উত্তরণের জন্য নিঃসন্দেহে বেগম খালেদা জিয়ার উপস্থিতিটা খুবই প্রয়োজন ছিল। তিনি চলে গেলেন, কিন্তু এই যে তার আদর্শটা এবং এই চ্যালেঞ্জটা, উত্তরণের চ্যালেঞ্জটা নেওয়া। তিনি চলে গেছেন এটা আমার কাছে মনে হয় না। ব্যক্তি গেছে, আদর্শ আছে, তার প্রজ্ঞা, তার নেতৃত্ব, তার ভাবনা,
এগুলো তো আছে আমাদের, নিঃসন্দেহে। এবং এইগুলো নিয়ে আমরা যদি সামনের দিকে এগোতে যেতে পারি, এবং তিনি একটা নেতৃত্ব তৈরি করে দিয়ে গেছেন জনাব তারেক রহমান, এবং কত বড়, কত বিচক্ষণ, কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ইতিমধ্যে মানে উনি প্রমাণ করেছেন। এই 300 ফিটের আমার বিবেচনায় তিনি এটা কতটা ধৈর্যশীলতার সঙ্গে, মানে উনি সেই 91-এর জনাব তারেক রহমান আর 24-এর, এই 25-এর এই তারেক রহমান তো এক জিনিস না। নানান কাঠখোর, নানান লড়াই, নানান নির্যাতন, নানান অপমানের মানে মধ্য দিয়ে কিন্তু উনি উঠে আসা একজন ব্যক্তি। এই যে পতিত সরকার, উনি লন্ডনে ছিলেন এই তারেক রহমান সাহেব, কোন ভাষায় শুধু মানে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী সম্বন্ধে উনি আক্রমণাত্মক কথা বলেছে তা তো না, মানে কি কি শব্দ, এগুলো মুখেও আনা যায় না, তো বলাও যায় না, মানে বলাটাও একটা খারাপ লাগে নিজের জন্য। কিন্তু তিনি এসে শুধু এখানে প্রমাণ করেছেন এটা না, কিন্তু তিনি 16 বছর ধরে বিএনপিকে ওখানে বসে যেভাবে আন্দোলনে ফেস করিয়েছেন, যেভাবে বিএনপিকে নির্দেশনা দিয়েছেন, হ্যাঁ নির্দেশনা দিয়েছেন, একটা নেতার কাজ কি এই পথে হচ্ছে না বিকল্প পথটা তৈরি করা, নিজেকেও রক্ষা করা, দলকে রক্ষা করা, এইগুলো তিনি কিন্তু প্রমাণ করেছেন। সেই জন্য নির্বাচন হবে কি হবে না এ নিয়ে যত সন্দেহ বিশ্বাস যারা যেভাবে প্রচার করুন না কেন, একটা মুহূর্তে কিন্তু একটি সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস লন্ডনেও গেছেন, আলোচনা করছেন, তখন কিন্তু যে একটা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার দিকে মানে তৈরি হচ্ছিল বলে অনেকে মনে করছে, একটা স্থিতিশীল অবস্থা, এই আলোচনা বা তার সঙ্গে সাক্ষাৎটা কিন্তু একটা স্থিতিশীলতার মধ্যে আছে। ডক্টর ইউনূস সাহেব আমার দৃঢ়ভাবে আমি মনে করি তার বড় শক্তি হচ্ছে জনাব তারেক রহমানের সমর্থন, এবং এই সমর্থন বিএনপির সমর্থন যদি অক্ষুণ্ণ থাকে, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনটা অক্ষুণ্ণ থাকবে। যত ষড়যন্ত্রে আসুক না কেন, মুক্তিযুদ্ধের সময় তো ষড়যন্ত্র হয়েছে, তারপরে গণতন্ত্র হত্যাকারী হিসাবে মানে 72-75 আমরা দেখেছি, কিন্তু তার মধ্যে এমনকি শহীদ জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, এটা ষড়যন্ত্রের অংশ। তো ষড়যন্ত্র যখন যে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে, এই ষড়যন্ত্রগুলো থাকে, সেটাকে আপনার অতিক্রম করেই দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য একজন নেতা দরকার, সে নেতার আমার আছে, তার নাম আছে তারেক রহমান। অনুষ্ঠানে একেবারে শেষে অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, যে কথাটা বলছিলাম, ভোট, নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা উত্তরানোর পথে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা। আমি মনে করি যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানসকন্যা বলে, ওনার পুরো যুদ্ধটাই গণতন্ত্রের জন্য, পুরো যুদ্ধটা গণতন্ত্রের ব্রডলি অনেক ইন্টারনাল ডেফিনেশন আপনি ডিফাইন করতে পারেন, বাট ওনার যুদ্ধটাই ছিল গণতন্ত্রের জন্য। প্রত্যেকটা স্টেজে উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, এবং জীবিত খালেদা জিয়া অবশ্যই শক্তিশালী, কিন্তু মৃত খালেদা জিয়া এবং গণতন্ত্র এটা সিনোনিম, এবং সেটাতে আরও বেশি শক্তিশালী। এবং আমি যেটা মনে করি যে আশঙ্কাটা যে জায়গাটা ছিল, দুদুভাই 25 তারিখের কথাটা বললেন, তারেক রহমানের আগমন, এই মেঘটা পুরোটাই কেটে গেছে আমি বলে বিশ্বাস করি। বাট একই সাথে গণতন্ত্রের মানসকন্যা, গণতন্ত্র বাংলাদেশে যার হাত ধরে বারবার উজ্জীবিত হয়েছে, তার মৃত্যু হয়েছে জন্য মানুষ এই গণতন্ত্র ভুলে গিয়ে গণতন্ত্র উত্তরণকে অস্থিতিশীলতার নামে ভুলিয়ে দেবো আমরা, যে উগ্রবাদী গোষ্ঠী বা মজলুম জনতার নামে যারা এটা চেষ্টা করছে, সেটা আমি আসলে দেখি না। বরং এখন আরও বেশি মানুষ, ওনার মৃত্যুর পরে মানুষ আরও বেশি আন্দোলিত হবে, বা দায়িত্বটা জনগণেরও বেড়ে গেল যে গণতান্ত্রিক উত্তরণে খালেদা যেটা করেছেন এবং তার মৃত্যুর পরে এটা আসলে আমাদের নৈতিক দায়িত্ব। এবং আমি জানি না আপনারা কেন আশঙ্কার কথাটা বলছেন, বাট আপনি যদি গোটা সোসাইটিকে আজকে অ্যানালাইজ করেন, ফ্রম এ রিক্সা পুলার টু এ সেক্রেটারি অর এ পলিটিক্যাল পার্টি লিডার, এনিওয়ান, আর কোনো গত্যন্তর কিন্তু নেই। সো যারা এটা করার চেষ্টা করছে বা আশঙ্কাগুলো তৈরি করার চেষ্টা করছে নানানভাবে, নানান কায়দায়, কিন্তু চেষ্টাটা তো আছে, থাকবে। আমার মনে হয় না, মানে আমি এটা অমূলক মনে করি। ট্রান্সফরমেশন হতে হবে, একটা দেশ এভাবে চলতে পারে না, কোনো কিছুই নাই, ল অ্যান্ড অর্ডার নাই, ইকোনমি নাই, কোনো ডেভেলপমেন্ট নাই, ফরেন রিলেশনশিপ উনি আরো ভালো বলতে পারতেন হয়তো আমার চেয়ে, বাট সেই জায়গার থেকে আসলে গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে হবে। এবং আমি যেটা কথাটা বললাম যে উনি আরো বেশি শক্তিশালী, এবং এটাকে বরং আমি পজিটিভলি দেখতে চাই যে ওনার
অবশ্যই অনাকাঙ্ক্ষিত, অবশ্যই দুঃখজনক, বাট নর্মসের জায়গা থেকে আসলে গণতান্ত্রিক উত্তরণ জরুরি, এবং সেটা আমরা আসলে দেখতে চাই যে 12ই ফেব্রুয়ারি ওই গণতান্ত্রিক উত্তরণ হচ্ছে এবং দেশ আবার নতুন করে যে দেশের স্বপ্ন খালেদা জিয়া সুপ্ত বেগম রেখেছিলেন খালেদা জিয়া গত যেই বাংলাদেশের 17 স্বপ্ন বছর, দেখেছিলেন। যে গণতন্ত্রহীনতা, সেটার পথ পেরিয়ে আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশে প্রবেশ করব। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শেষে বলতে চাই, দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া চির বিদায় নিলেন, কিন্তু তিনি রয়ে গেলেন সবার হৃদয়ের মণিকোঠায়। এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।